বড়দিনের ছুটির আর বিলম্ব নাই। সুতরাং জগদীশের বাটির প্রকাণ্ড হলঘরটা মন্দিরের জন্য এবং অপরাপর কক্ষগুলি কলিকাতার মান্য অতিথিদের নিমিত্ত সজ্জিত করা হইতেছে। স্বয়ং বিলাস বিহারী তাহার তত্ত্বাবধান করিতেছেন। সাধারণ নিমন্ত্রিতের সংখ্যাও অল্প নয়। যাহারা বিলাসেরই বন্ধু স্থির হইয়াছিল তাহারা রাসবিহারীর বাটিতে এবং অবশিষ্ট বিজয়ার এখানে থাকিবেন। মহিলা যাহারা আসিবেন তাহারাও এইখানেই আশ্রয় লইবেন। বন্দোবস্ত সেইরূপ হইয়াছিল। সেদিন সকালবেলায় বিজয়া স্নান সারিয়া নিচে বসিবার ঘরে প্রবেশ করিতে গিয়া দেখিল প্রাঙ্গণের একধারে দাঁড়াইয়া পরেশ এক হাতে মায়ের কোঁচড় হইতে মুড়ি লইয়া চিবাইতেছে, অপর হস্তে রজ্জুবদ্ধ একটা গরুর গলায় হাত বুলাইয়া অনির্বচনীয় তৃপ্তি লাভ করিতেছে। গরুটাও আরামে চোখ বুজিয়া গলা উঁচু করিয়া ছেলেটা সেবা গ্রহণ করিতেছে। এই দুটি বিজাতীয় জীবের সৌহৃদ্যের সহিত তাহার মনের পুঞ্জীভূত বেদনার কি যে সংযোগ ছিল বলা কঠিন। কিন্তু চাহিয়া চাহিয়া অজ্ঞাতসারে তাহার চক্ষু দুটি অশ্রুপ্লাবিত হইয়া গেল। এ বাটিতে এ ছেলেটি ছিল তাহার ভারী অনুগত। সে চোখ মুছিয়া তাহাকে কাছে ডাকিয়া সস্নেহে কৌতুকের সহিত কহিল, হাঁ রে পরেশ, তোর মা বুঝি তোকে এই কাপড় কিনে দিয়েছে? ছি, এ কি আবার একটা পাড় রে? পরেশ ঘাড় ভাঁকাইয়া আর চোখে চাহিয়া নিজের পাড়ের সঙ্গে বিজয়ার শাড়ির চমৎকার চওড়া পাটটা মনে মনে মিলাইয়া দেখিয়া অতিশয় ক্ষুব্ধ হইয়া উঠিল। তাহার ভাব বুঝিয়া বিজয়া নিজের পাটটা দেখাইয়া কহিল, এমনি না হলে কি তোকে মানায়? কি বলিস রে? পরেশ তৎক্ষণাৎ সায় দিয়া বলিল, মা কিচ্ছু কিনতে জানে না যে। বিজয়া কহিল, আমি তোকে এমনি একখানা কাপড় কিনে দিতে পারি যদি তুই। কিন্তু যদিতে পরে সে প্রয়োজন ছিল না। সে সলজ্জ হাস্যে মুখখানা আকর্ণ প্রসারিত করিয়া প্রশ্ন করিল, কখন দেবে? দি, যদি তুই আমার একটা কথা শুনিস। কি কথা? বিজয় একটু চিন্তা করিয়া বলিল, কিন্তু তোর মা কি আর কেউ শুনলে তোকে পড়তে দেবে না? এ সম্বন্ধে কোনো প্রকার প্রতিবন্ধক গ্রাহ্য করিবার মতো মনের অবস্থা পরেশের নয়। সে ঘাড় নাড়িয়া বলিল, মা কেমনি জানবে? তুমি বলো না, আমি এক্ষুনি শুনব। বিজয়া জিজ্ঞাসা করিল, তুই দীঘা গা চিনিস? পরেশ হাত তুলিয়া বলল, ওই তো হত্যা, গুটি পোকা খুঁজতে কতদিন দীঘ্রে যাই। বিজয়া প্রশ্ন করিল, ওখানে সবচেয়ে বড় কাদের বাড়ি তুই জানিস? পরেশ বলিল, হি, বামুনদের গো, ওই যে 8 বছর রস খেয়ে তিনি ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েছিল। এই যেন হেথায় গোবিন্দের মুরকি বাতাসার দোকান আর ওই হত্যায় তেনাদের দালান। গোবিন্দ কি বলে জানো মাঠান? বলে সব মাগ্গি গন্ডা, 8 পয়সায় আর 2.5 গন্ডা বাতাসা মিলবে না, এখন মোটে 2 গন্ডা। কিন্তু তুমি যদি একসঙ্গে গোটা পয়সার আনতে দাও মাঠান, আমি তাহলে 5.5 গন্ডা নিয়ে আসতে পারি। বিজয়া কহিল, তুই 2 পয়সার বাতাসা কিনে আনতে পারবি? পরেশ কহিল, এ হাতে 1 পয়সার 5.5 গন্ডা গুনে নিয়ে বলবো, দোকানি এ হাতে আরো 5.5 গন্ডা গুনে দাও। দিলে বলবো, মাঠান বলে দিচ্ছে 2টো ফাও না, তবে পয়সা 2টো হাতে দেব না? বিজয়া হাসিয়া কহিল, হ্যাঁ, তবে পয়সা দিবি। আর অমনি দোকানিকে জিজ্ঞাসা করে নেবি, ওই যে বড় বাড়িতে নরেনবাবু থাকতো সে কোথায় গেছে? বলবি যে বাড়িতে তিনি আছেন সেটা আমাকে চিনিয়ে দিতে পারো দোকানি। কিরে, পারবি তো? পরেশ মাথা নাড়িতে নাড়িতে কহিল, পয়সা 2টো দাও না তুমি, আমি ছুটে গিয়ে নিয়ে আসি। আমি যা জিজ্ঞেস করতে বললুম। পরেশ কহিল, তাও। বাতাসা হাতে পেয়ে ভুলে যাবি না তো? পরেশ হাত বাড়াইয়া বলিল, তুমি পয়সা আগে দাও না, আমি ছুটে যাই। আর তোর মা যদি জিজ্ঞেস করে, পরেশ গিয়েছিলি কোথায়, কি বলবি?
পরেশ অত্যন্ত বুদ্ধিমানের মতো হাস্য করিয়া কহিল, সে আমি খুব বলতে পারবো। বাতাসার ঠোঙায় এমনি করে কচুরি মুকিয়ে বলবো, মাঠান পাঠিয়েছিল, ওই হত্যা বামুনদের নরেন বাবুর খবর জানতে গেছিলাম, তুমি দাও না শিগগির পয়সা। বিজয়া হাসিয়া ফেলিয়া কহিল, তুই কি বোকা ছেলে রে পরেশ, মায়ের কাছে কি মিছে কথা বলতে আছে? বাতাসা কিনতে গিয়েছিলি, জিজ্ঞেস করলে তাই বলবি, কিন্তু দোকানের কাছে সে খবরটা জেনে আসতে ভুলিস নে যেন, নইলে কাপড় পাবি নে, তা বলে দিচ্ছি। আচ্ছা বলিয়া পরেশ পয়সা লইয়া দ্রুত বেগে প্রস্থান করিলে বিজয়া শূন্য দৃষ্টিতে সেই দিকেই চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। যে সংবাদ জানিবার কৌতূহলের মধ্যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা নাই, যাহা সে যে কোনো লোক পাঠাইয়া অনেকদিন পূর্বেই স্বচ্ছন্দে জানিতে পারিত, তাহাই যে কেন এখন তাহার কাছে এত বড় সংকোচের বিষয় হইয়া উঠিয়াছে, একবার তলাইয়া দেখিলে এই লুকোচুরির লজ্জায় আজ সে নিজেই মরিয়া যাইত। কিন্তু লজ্জাটা নাকি তাহার চিন্তার ধারার সহিত অজ্ঞাতসারে মিশিয়া একাকার হইয়া গিয়াছিল, তাই তাহাকে আলাদা করিয়া দেখিবার দৃষ্টি যে কোনো কালে তাহার চোখে ছিল, ইহাও আজ তাহার মনে পড়িল না। কয়েকখানা চিঠি লিখিবার ছিল, সময় কাটাইবার জন্য বিজয়া টেবিলে গিয়া কাগজ কলম লইয়া বসিল, কিন্তু কথাগুলা এমনি এলোমেলো অসংবদ্ধ হইয়া মনে আসিতে লাগিল যে কয়েকটা চিঠির কাগজ ছিঁড়িয়া ফেলিয়া তাহাকে কলম রাখিয়া দিতে হইল। পরেশের দেখা নাই। মনের চাঞ্চল্য আর দমন করিতে না পারিয়া বিজয়া ছাদে উঠিয়া তাহার পথ চাহিয়া দাঁড়াইয়া রহিল। বহুক্ষণে দেখা গেল সে হনহন করিয়া নদীর পথ ধরিয়া আসিতেছে। বিজয়া কম্পিত পদে শঙ্কিত বক্ষে নিচে নামিয়া বাহিরের ঘরে ঢুকিতেই ছেলেটা বাতাসার ঠোঙা কোঁচড়ে লুকাইয়া চোরের মতো পা টিপিয়া কাছে আসিয়া সেগুলি মেলিয়া ধরিয়া বলিল, 2 পয়সায় 12 গন্ডা এনেছি মাঠান। বিজয়া সভয়ে কহিল, আর দোকানে কি বললে? পরেশ ফিসফিস করিয়া বলিল, পয়সায় 6 গন্ডার কথা কাউকে বলতে মানা করে দিয়েছে। বলে কি জানো মা? বিজয়া বাধা দিয়া কহিল, আর সেই বামুনদের নরেনবাবুর কথা? পরেশ কহিল, সে হোথা নেই, সে কোথায় চলে গেছে। গোবিন্দ বলে কি জানো মাঠান, 12 গন্ডায়। বিজয় অত্যন্ত বিরক্ত হইয়া রুক্ষস্বরে কহিল, নিয়ে যা তোর 12 গন্ডা বাতাসা আমার সম্মুখ থেকে, বলিয়া সরিয়া জানালার গরাদে ধরিয়া বাহিরের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। এই অচিন্তনীয় রূঢ়তায় ছেলেটা এতটুকু হইয়া গেল। সে এত দ্রুত গিয়াছে এবং আসিয়াছে, 11 গন্ডার স্থানে কত কৌশলে 12 গন্ডা সওদা করিয়াছে, তবুও মাঠানকে প্রসন্ন করিতে পারিল না মনে করিয়া তাহার ক্ষোভের সীমা রহিল না। সে ঠোঙা 2টা হাতে করিয়া মলিন মুখে কহিল, এর বেশি যে দেয় না মাঠান। বিজয় ইহার জবাব দিল না, কিন্তু এদিকে না চাহিয়াও সে ছেলেটার অবস্থা অনুভব করিতেছিল, তাই খানিক পরে সদয় কণ্ঠে কহিল, যা পরেশ, ওগুলো তুই খেগে যা। পরেশ সভয়ে জিজ্ঞাসা করিল, সব? বিজয় মুখ না ফিরাইয়া কহিল, সব, ওতে আমার কাজ নেই। পরেশ বুঝিল এর আগের কথা। কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া তাহার কাপড়ের কথাটা স্মরণ হইতেই আরো একটা কথা মনে পড়িয়া গেল। আস্তে আস্তে কহিল, ভট্টাচার্য মশাইয়ের কাছে জেনে আসবো মাঠান। কে ভট্টাচার্য মশাই? কি জেনে? বলিয়া উৎসুক কণ্ঠে প্রশ্ন করিয়াই বিজয়া মুখ ফিরাইয়া থামিয়া গেল। মুখের বাকি কথাটুকু তাহার মুখেই রহিয়া গেল, আর বাহির হইল না। বারান্দার উপর ঠিক সম্মুখেই অকস্মাৎ নরেন্দ্রকে দেখা গেল, এবং পরক্ষণেই সে ঘরে পা দিয়া হাত তুলিয়া বিজয়াকে নমস্কার করিল। পরেশ বলিল, কোথায় গেছে নরেন্দ্র বাবু? বিজয়া প্রতি নমস্কারেরও সময় পাইল না। নিদারুণ লজ্জায় সমস্ত মুখ রক্তবর্ণ করিয়া ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিল, আচ্ছা আচ্ছা, যা যা যা, আর জিজ্ঞাসা করবার দরকার নেই। পরেশ বুঝিল এ ওর আগের কথা। ক্ষুণ্ণ স্বরে কহিল, কানা ভট্টাচার্য মশাই তো তেনাদের পাশের বাড়িতেই থাকে মাঠান, গোবিন্দ দোকানি যে বললে। বিজয়া শুষ্ক হাসিয়া কহিল, আসুন বসুন। পরেশের প্রতি চাহিয়া বলিয়া উঠিল, তুই এখন যা না পরেশ, ভারী তো কথা, তার আবার সে আরেকদিন তখন জেনে আসিস না হয়, এখন যা।
পরেশ চলিয়া গেলে নরেন্দ্র জিজ্ঞাসা করিল, আপনি নরেনবাবুর খবর জানতে চান? তিনি কোথায় আছেন তাই? অস্বীকার করিতে পারিলেই বিজয়া বাঁচিত, কিন্তু মিথ্যা বলিবার অভ্যাস তাহার ছিল না। সে কোনো মতে ভিতরের লজ্জা দমন করিয়া বলিল, হ্যাঁ, তা সে একদিন জানলেই হবে। নরেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন, কোনো দরকার আছে? প্রশ্ন তাহার কানের মধ্যে ঠিক বিদ্রূপের মতো শুনাইল। কহিল, দরকার ছাড়া কি কেউ কারো খবর জানতে চায় না? কেউ করে কি করে না সে ছেড়ে দিন, কিন্তু তার সঙ্গে তো আপনার সমস্ত সম্বন্ধ চুকে গেছে। তবে আবার কেন তার সন্ধান নিচ্ছেন? দেনাটা কি সব শোধ হয়নি? বিজয়ার মুখের উপর ক্লেশের চিহ্ন দেখা দিল, কিন্তু সে উত্তর দিল না। নরেন নিজেও তাহার ভিতরের উদ্বেগ সম্পূর্ণ গোপন করিতে পারিল না। পুনরায় কহিল, যদি আরো কিছু ঋণ বার হয়ে থাকে, তাহলেও আমি যতদূর জানি তার এমন কিছু আর নেই যা থেকে সেই বাকি ঋণটা পরিশোধ করতে পারবে। এখন আর তার খোঁজ করা। কে আপনাকে বললে আমি দেনার জন্যই তার অনুসন্ধান করছি? তাছাড়া আর যে কি হতে পারে আমি তো ভাবতে পারিনি। তিনিও আপনাকে চেনেন না, আপনিও তাকে চেনেন না। তিনিও আমাকে চেনেন, আমিও তাকে চিনি। নরেন হাসিয়া কহিল, তিনি আপনাকে চেনেন এ কথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না। ধরুন আমি যদি বলি আমার নাম নরেন, তাহলেও তো আপনি। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, তাহলেও আমি বিশ্বাস করি এবং বলি এই সত্যি কথাটা অনেকদিন পূর্বেই আপনার মুখ থেকে বার হওয়া উচিত ছিল। ফুঁ আলো নিবাইলে ঘরের চেহারা যেমন বদল হয়, বিজয়ার প্রত্যুত্তরে চক্ষুর নিমেষে নরেনের মুখ তেমনি মলিন হইয়া গেল। বিজয়া তাহা লক্ষ্য করিয়াই পুনশ্চ কহিল, অন্য পরিচয় নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ি পেতে শোনা দুটোই কি সমান বলে আপনার মনে হয় না? আমার তো হয়, তবে কিনা আমরা ব্রাহ্ম, এই যা বলেন। নরেনের মলিন মুখ এবার লজ্জায় কালো হইয়া উঠিল। একটুখানি মৌন থাকিয়া বলিল, আপনার সঙ্গে অনেক রকম আলোচনার মধ্যে নিজের আলোচনাও ছিল বটে, কিন্তু তাতে মন্দ অভিপ্রায় কিছুই ছিল না। শেষ দিনটার পরিচয় দেব মনেও করেছিলাম, কিন্তু হয়ে উঠল না। এতে আপনার কোনো ক্ষতি হয়েছে কি? এ প্রশ্ন গোড়াতেই করিয়া বসিলে এ পক্ষেও উত্তর দেওয়া নিশ্চয়ই শক্ত হইত, কিন্তু যে আলোচনা একবার শুরু হইয়া গেছে, নিজের ঝোঁকে সে অনেক কঠিন স্থান আপনি ডিঙাইয়া যায়। তাই সহজেই বিজয়া জবাব দিতে পারিল। কহিল, ক্ষতি একজনের তো কত রকমেই হতে পারে, আর যদি হয়েও থাকে সে তো হয়েই গেছে। আপনি তো এখন তার উপায় করতে পারবেন না। সে যাক, আপনি নিজের সম্বন্ধে কোনো কথা জানতে চাইলে কি রাগ করব? না না, বলিয়া তৎক্ষণাৎ প্রশান্ত নির্মল হাস্যে তাহার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল। এতদিন এত কথাবার্তাতেও এই লোকটির যে পরিচয় বিজয়া পায় নাই, এক মুহূর্তের হাসিটুকু তাহাকে সেই খবর দিয়া গেল। তাহার মনে হইল ইহা সমস্ত অন্তর বাহির একেবারে যেন স্ফটিকের মতো স্বচ্ছ। যে লোক সর্বস্ব গ্রহণ করিয়াছে তাহার কাছেও ইহার না নাই বটে, এবং ঠিক এই জন্যই বোধ করি সে তাহার মুখের পানে চোখ তুলিয়া আর প্রশ্ন করিতে পারিল না। ঘাড় হেঁট করিয়া জিজ্ঞাসা করিল, আপনি এখন আছেন কোথায়? নরেন বলিল, আমার দুঃসম্পর্কের এক পিসি এখনো বেঁচে আছেন, তাঁর বাড়িতেই আছি। আপনার সম্বন্ধে যে সামাজিক গোলযোগ আছে, তা কি সে গ্রামের লোকেরা জানে না? জানে বই কি। তবে? নরেন্দ্র একটুখানি ভাবিয়া বলিল, যে ঘরটায় আছি সেটাকে ঠিক বাড়ির মধ্যে বলা যায় না, আর আমার অবস্থা শুনেও বোধ করি সামান্য কিছুদিনের জন্য তার ছেলেরা আপত্তি করে না। তবে বেশি দিন তাদের বিব্রত করা চলবে না, সে ঠিক। বলিয়া সে একটুখানি থামিল। কহিল, আচ্ছা সত্যি কথা বলুন তো, কেন এসব খোঁজ নিচ্ছিলেন? বাবার আরো কিছু দেনা বেরিয়েছে, এই না? উত্তর দিবার জন্যই বোধ করি বিজয়া তাহার মুখপানে চাহিল, কিন্তু সহসা হাঁ না কোনো কথাই তাহার গলা দিয়া বাহির হইল না। নরেন্দ্র কহিল, পিতৃঋণ কে না শোধ দিতে চায়, কিন্তু সত্যি বলছি আপনাকে,
স্বনামে বেনামে এমন কিছু আমার নেই যা বেচে দিতে পারি। শুধু মাইক্রোস্কোপটা আছে, তাও বেচে তবে বিদেশে যাবার খরচটা জোগাড় করতে হবে। পিসিমার অবস্থাও খারাপ, এমনকি সেখানে খাওয়া দাওয়া পর্যন্ত। বলিয়া সে হঠাৎ থামিয়া গেল। বিজয়ার চোখে জল আসিয়া পড়িল। সে ঘাড় ফিরাইল। নরেন্দ্র বলিল, তবে যদি এই দয়াটা করেন, তাহলে বাবার দেনাটা আমি নিজের নামে লিখে নিতে পারি। ভবিষ্যতে শোধ দিতে প্রাণপণে চেষ্টা করব। আপনি রাসবিহারী বাবুকে একটু বললেই, আর তিনি এ নিয়ে এখন পীড়াপিড়ি করবেন না। পরেশ আসিয়া দ্বারের বাহির হইতে কহিল, মাঠান, মা বলছে বেলা যে অনেক হয়ে গেল, ঠাকুরমশাইকে ভাত দিতে বলবো? সুমুখের ঘড়িটার প্রতি চাহিয়া নরেন্দ্র চকিত হইয়া উঠিয়া দাঁড়াইল। লজ্জিত হইয়া বলিল, ইস, 12টা বাজে। আপনার ভারী কষ্ট হলো। বিজয়া চোখের জল সামলাইয়া লইয়াছিল, কহিল, আপনি কি জন্য এসেছিলেন সে তো বললেন না। নরেন্দ্র তাড়াতাড়ি বলিল, সে থাক। বলিয়া প্রস্থানের উপক্রম করিতেই বিজয়া জিজ্ঞাসা করিল, আপনার পিসিমার বাড়ি এখান থেকে কত দূর? এখন সেখানেই তো যেতে হবে। নরেন্দ্র কহিল, হ্যাঁ, দূর একটু বইকে, প্রায় প্রস্তুই। বিজয় অবাক হইয়া বলিল, এই রোদের মধ্যে এখন দুক্রোশ হাঁটবেন? যেতেই তো 3টে বেজে যাবে। তা হোক, তা হোক, নমস্কার। বলিয়া নরেন পা বাড়াইতে বিজয়া দ্রুত পদে কবাটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। কহিল, আমার একটা অনুরোধ আপনাকে আজ রাখতেই হবে। এত বেলায় না খেয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। নরেন্দ্র অতিশয় বিস্মিত হইয়া বলিল, খেয়ে যাব এখানে? কেন, তাতে কি আপনারও জাত যাবে নাকি? প্রত্যুত্তরে পুনরায় তেমনি প্রশান্ত হাসিতে তাহার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। কহিল, না না না, সে ভয় আমার দুনিয়ায় আর নেই। তাছাড়া ভগবান আমার প্রতি আজ ভারী প্রসন্ন, নইলে এত বেলায় সেখানে যে কি জুটত সে তো আমি জানি। তবে একটু বসুন, আমি আসছি। বলিয়া বিজয়া তাহার প্রতি না চাহিয়াই ঘর ছাড়িয়া চলিয়া গেল।